আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে সারা দেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বললেন ওবায়দুল কাদের। দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত সহিংসতা এবং মৃত্যু দুঃখজনক বললেন হাইকোর্ট। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। এবং সকাল থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি। ঢাকা সহ 10টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। এছাড়া মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে। রবি এবং সোমবারের মতো আজও 11 ঘন্টা কারফিউ শিথিল থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে। এরপর বিকেল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি একেএম শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চলমান যে কারফিউ সেটি কিন্তু আজও গাজীপুরে বলবৎ রয়েছে। আজ গাজীপুরে 11 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। এখানে যানবাহন এবং যাত্রী দুটোই কিন্তু বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন যানবাহন ও যাত্রী কম থাকলেও আজ কিন্তু যানবাহন ও যাত্রীর পরিমাণ অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। জনমনে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কাটিয়ে উঠে এখন কিন্তু জনজীবনে স্বস্তি ফিরেছে বললেই চলে। আমি কয়েকটি অঞ্চল ঘুরে দেখেছি, সবিপুর, মৌচাক, কালিয়াকুর, কোনাবাড়ি সহ বেশ কয়েকটি অঞ্চল। এখানে কিন্তু যে 11 ঘন্টা কারফিউ শিথিল, সেই শিথিলের সময় কিন্তু মানুষ তাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সেগুলো সারছে এবং অফিস আদালতে বের হয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু যে কোটা আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য কিন্তু একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই রাষ্ট্রীয় শোককে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন দপ্তরে কালো ব্যাজ ধারণ করেছে, মসজিদ মন্দিরে প্রার্থনা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে আমরা দেখেছি কালো ব্যাজ ধারণ করেছে এই রাষ্ট্রীয় শোক পালনের জন্য। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে গতকাল থেকে গাজীপুরে যে সান্ধ্য আইন সেটি জারি করা হয়েছে। সন্ধ্যা 6টার পর যদি কেউ বাইরে থাকে তাদের জন্য জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। এই মুহূর্তে যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্র সেটি অন্যান্য দিনের তুলনায় একদম স্বাভাবিক বললেই চলে। জনমনে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কাটিয়ে উঠে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কিন্তু একদম স্বাভাবিক চিত্র। আপনি জানেন যে এই যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, এখান দিয়ে কিন্তু উত্তরবঙ্গের 30টি জেলার মানুষ যাতায়াত করে। এখান দিয়ে আমরা সকাল থেকে দেখেছি আন্তঃজেলা পরিবহনের পাশাপাশি উত্তরবঙ্গগামী যে দূরপাল্লার যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করছে। সব মিলিয়ে বলা চলে এই যে বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি, এটি যদি বলি অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোই স্বাভাবিক বললেই চলে। আমি সকাল থেকে বেশ কয়েকটি অঞ্চলে দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারাও কিন্তু যে অন্যান্য দিনের তুলনায় আজও কিন্তু তাদের যে টহল সেটি কিন্তু জোরদার করেছে। আমি দেখেছি র্যাব, বিজিবির টহল বাড়ানো হয়েছে অন্যান্য দিনের তুলনায়। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য দিনের তুলনায় তাদের যে টহল বিদ্যমান সেটি কিন্তু আজও বহাল রেখেছে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশে এবং কালিয়াগুড়ের বেশ কয়েকটি অঞ্চলে। এই ছিল আমার কাছ থেকে কারফিউর সর্বশেষ পরিস্থিতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে। দর্শক, এবার রংপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে দেশে চলমান যে অনির্দিষ্টকালের যে কারফিউ সেটি চলমান রয়েছে। তবে রংপুর বিভাগের যে 8টি জেলায় সেখানে কিন্তু সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং সে কারণে কিন্তু সাধারণ মানুষ, যারা কর্মজীবী মানুষ, তারা কিন্তু সকাল থেকেই তাদের কর্মে ফিরতে পেরেছে। এই কারণে কিন্তু তারা আসলেই একেবারে স্বস্তিতে রয়েছে। এবং সব মিলে যদি আপনাকে বলে রাখি যে আজকে কিন্তু সারা দেশেই যে রাষ্ট্রীয় শোক, একদিনের রাষ্ট্রীয় শোক এবং কালো ব্যাজ পরিধান সেটি কিন্তু আজকের
আনুষ্ঠানিকতা চলছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুর, আমি রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে, সেখানে সকাল থেকেই কিন্তু ঢাকামুখী অনেক বাস কিন্তু আমরা চলাচল করতে দেখেছি। সেখানে সাধারণ মানুষ যারা, বিশেষ করে ঢাকাগামী মানুষ, তারা কিন্তু বাসে চলাচল করে থাকে এই রংপুর অঞ্চলের মানুষ। এবং রংপুরের যে 8টি জেলায় এই যে আঞ্চলিক যে পরিবহনগুলো, সেই পরিবহনগুলো কিন্তু চলছে এবং সাধারণ মানুষ কিন্তু তারা আসলে স্বস্তিতে একেবারে রয়েছে। এবং তারা যেটি বলছেন যে দেশে চলমান যে সংকট বা দেশে চলমান যে সমস্যা রয়েছে সেটি যেন খুব দ্রুতই সমাধান করে সরকার। এর পরে কিন্তু আসলে সাধারণ মানুষ যেটি বলে যে চলমান এভাবে যদি আসলে কারফিউ থাকে, সে কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে আতঙ্ক সেটি কিন্তু থেকে যায়। তারপরেও কিন্তু সাধারণ মানুষের মাঝে, যেহেতু সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কারফিউ শিথিল করা হয়েছে, এই কারণে তাদের মধ্যে যে ভয় ভীতি সেটি কিন্তু অনেকটাই কাটিয়ে উঠলেও কিন্তু আসলে সাধারণ মানুষের মাঝে যে শঙ্কা সেটি কিন্তু থেকে যায়। এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে এই সমস্যা যেন দ্রুতই একেবারেই নিরসন হয় এবং কারফিউ সেটি যেন একেবারেই কারফিউ শিথিল করা হয়, সে কারণে কিন্তু এখানকার মানুষজন তেমনটাই দাবি জানিয়েছেন। তবে রংপুর ঢাকা মহাসড়কে আমরা একেবারে যান চলাচল একেবারে দেখেছি এবং সাধারণ মানুষ যারা বিভিন্ন জেলা উপজেলায় যারা যাতায়াত করে থাকে বাসে, সেখানে কিন্তু আমরা যে আঞ্চলিক পরিবহনগুলো সেগুলোও কিন্তু এই ঢাকা রংপুর মহাসড়কে চলাচল করছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে কারফিউ শিথিলের সর্বশেষ পরিস্থিতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘর্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আক্রান্ত হয়েছে, কাউকে আক্রমণ করেনি। দুপুরে দলের যৌথ সভা শেষে তিনি এই কথা বলেন। তিনি জানান, জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি, নাশকতা এবং বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। গত রাতেই গণমাধ্যমকে গণভবন গেট থেকে অবহিত করেছি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি, সে সময়ে গঠিত গণ আদালত, পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করার রিটে হাইকোর্ট একথা বলেন। এক শুনানিতে হাইকোর্ট বলেন, কেউ সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, এমন কিছু করা যাবে না যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। ওই রিটে একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়। সরকার এবং জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে বলে সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করেছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকারের অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজ এবং মিডিয়া সহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন। এতে বলা হয়, সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবেলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে। সকাল থেকেই মেঘলার রাজধানী ঢাকার আকাশ।
আকাশ জুড়ে বিচরণ করছে কালো মেঘ, সেই সঙ্গে হচ্ছে গুড়ি বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী। অনেকে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেয় আশেপাশের ছাউনির নিচে। কেউ ছাতা মাথায় গন্তব্যের উদ্দেশ্যে পথ চলছেন। এদিকে ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জামালপুরে লাগামহীন নিত্যপণ্যের বাজার। শাকসবজি সহ মাছ মাংসের দাম বাড়ছে প্রতিনিয়ত। বিক্রেতাদের অজুহাত সরবরাহ সংকটের। ক্রেতাদের অভিযোগ নিয়মিত হচ্ছে না বাজার মনিটরিং। ভোক্তা অধিদপ্তর বলছেন নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এবং অভিযানে পরিচালনা করা হবে। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সারা দেশের মতো জামালপুরের ইসলামপুরে নাগালের বাইরে সবজির বাজার। গত 2 সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমিত সরবরাহ থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি, মাছ, মাংস ও ডিম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা। আশপাশের এলাকা থেকে পণ্য আসলেও দাম কমছে না। তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করছে অভিযোগ ভোক্তাদের। কাঁচা বাজার আর কি বলবো, শসা 80 টাকা কেজি, কাঁচামরিচ 250 টাকা কেজি, বাগুন 70-80 টাকা কেজি, আলু 80 টাকা কেজি, 70 টাকা কেজি। আগের থেকে একটু তুলনামূলক একটু বেশি। আগে নিচ্ছি 300 টাকা করে, এখন 350 টাকা কেজি নিল। সাধারণ মানুষের বাজার এখন নাগালের বাইরে চলে গেছে। আজকে আমি অনেকগুলো বাজারে করলাম, দেখলাম যে বাজারের দাম খুবই বেশি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও বন্যায় সবজি ক্ষতিগ্রস্ত এবং বাজারে সবজির আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। তখনকার এই যে লোকাল বাজারগুলোতে সংকট পড়ে, তখন আমরা কর্পোরেট কোম্পানির কাছ থেকে কিনে নিই। বাজারে আমদানি কম হয় তাই দাম বেশি হয়ে যায়, আর যদি একটু আমদানি বেশি হয় দাম একটু কমে যায়। এই তো হইলো কাঁচামালের ব্যবসাতে। জিনিসগুলো বাজারে যখন ঠিক মতন থাকতো, আমরা থাকলে সেন হয়তো আমরা বাজারটা আমরা নিয়ন্ত্রণ হইতো। নিয়মিত বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠে কাজ করবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কোন পণ্যের অহেতুক মূল্য বৃদ্ধি পাওয়ার আসলে এখানে কোনো সুযোগ নেই। এই বিষয়টাকে শুক্র শনিবার সহ কঠোরভাবে আমরা এটাকে দেখবো, এমনকি আশা করব যে এই বিষয়ে আর কোনো বড় ধরনের সমস্যা থাকবে না। শুধু আশ্বাস নয়, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং এর দাবি সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষের নামে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ফলে 2000 শিক্ষার্থীকে ভর্তি হতে হচ্ছে অতিরিক্ত অর্থ দিয়ে। কলেজের এমন আচরণে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 2024-25 শিক্ষাবর্ষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট 1800 শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে ভর্তি হচ্ছে মানিকগঞ্জ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বোর্ডের পরিপত্র অনুযায়ী ভর্তি ও সেশন চার্জ বাবদ সর্বোচ্চ 2595 টাকা এবং সর্বনিম্ন 2225 টাকা বেঁধে দেওয়া হয়, কিন্তু বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থী প্রতি অতিরিক্ত 330 টাকা আদায় করা হচ্ছে। জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি কলেজে এমন অনিয়মের বিষয়ে হতভম্ব অভিভাবকরা। কম্পিউটারে ওখানে দেখলাম হইলে 2600 টাকা, আর কলেজ কর্তৃপক্ষ নিচ্ছে 330 টাকা। যদি নিয়ম থাকে তাহলে ঠিক আছে, আর যদি নিয়মের বাইরে থাকে তাহলে একটা বাড়তি চাপ। এত কষ্ট করে এতক্ষণ দাঁড়ায় থাকার পরে যদি না জমা দিতে পারি আমাদের তো অনেক কষ্ট লাগবেই। অতিরিক্ত টাকা নেওয়াটা চাপ মনে করছেন শিক্ষার্থীরা। মানবিক শাখায় ভর্তি করিয়েছি, এখানে তার জন্য লেগেছে 2500 টাকা, আর এক্সট্রা 350 টাকা নিচ্ছে, মানে 330 টাকা নিয়েছে হলো আইডি কার্ডের জন্য। 2595 টাকা দিয়েছি, আর এখানে হচ্ছে যে একটা রসিদের জন্য 330 টাকা নেওয়া হয়েছে। অনলাইনে ভর্তি হয়েছি 2600 টাকা দিয়া, পরে আবার ওই জায়গা থেকে কাগজপাতি দিছে, তো এই জায়গায় না লাইনে দাঁড়ানোর পরে 330 টাকা নিছে। স্লিপ দিছে, আর এই যে এই ব্যাচটা দিছে, আর এই যে বইটা, এটা কলেজের আলাদাভাবে চার্জ করছে। এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলেজের অধ্যক্ষ। বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায়কারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।
ইসরায়েলে অধিকৃত গোলান উপত্যকায় হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফলে গত সপ্তাহে দাম যতটা কমেছিল, গতকাল দাম বাড়ার কারণে তেল উৎপাদনকারীদের সেই ক্ষতি অনেকটা পুষিয়ে গেছে। গণমাধ্যম জানিয়েছে, হামলার জেরে সোমবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 20 সেন্ট বা 0.3% বেড়ে $81.33 উঠেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা WTI ক্রুডের দামও 9 সেন্ট বা 0.1% বেড়ে $77.25 উঠেছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম 1.8% এবং WTI ক্রুডের দাম 3.7% কমেছিল। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই আশঙ্কা ছিল তেলের দাম আবার শতকের ঘরে উঠে যাবে, কিন্তু চীন ও সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিতে তেমন চাহিদা না থাকার কারণে তেলের দাম তেমন একটা বাড়েনি। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।